হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদাজি চ্যানেলে স্বাগত। আজকে ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে চতুর্থ অধ্যায়টি আছে জাতি গঠনের প্রতিবন্ধকতা সমূহ, এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব দেশীয় রাজ্যগুলির সংযুক্তিকরণ এই টপিক সম্পর্কে। এর কিন্তু আগে পার্ট 1 ক্লাস হয়ে গেছে, আজকে পার্ট 2। আগের ক্লাসে আমরা জম্মু ও কাশ্মীর এই যে দেশীয় রাজ্যটা সেটা কিভাবে ভারতভুক্তি হয়েছিল সেটা আলোচনা করেছি। আজকের ক্লাসে আলোচনা করব মণিপুর এবং হায়দ্রাবাদ এই যে দুটি দেশীয় রাজ্য ছিল, অর্থাৎ প্রিন্সলি স্টেট ছিল, এই দুটি দেশীয় রাজ্য কিভাবে ভারতভুক্তি হয়েছিল তা সম্পর্কে আজকে ক্লাসে আলোচনা করব। আর নেক্সট ক্লাসেই তোমাদের চতুর্থ অধ্যায় কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট ক্লাসে আলোচনা করব ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন। তাহলে দেখো, প্রথমে মণিপুর সম্পর্কে আলোচনা করি। তাহলে মণিপুর কি ছিল তখন 1947 সালে, ঠিক আছে, যখন ভারত ভাগ হচ্ছিল তখন মণিপুর একটা দেশীয় রাজ্য ছিল, তাই তো? দেশীয় রাজ্য অর্থাৎ যেখানে রাজার শাসন ছিল, তাই তো? আমি বলেছিলাম একটা হয় দেশীয় রাজ্য আর একটা হয় ব্রিটিশ ভারত। ব্রিটিশ ভারতেরই কিন্তু ভাগ হয়েছিল ভারত ভাগের সময়, দেশীয় রাজ্যের ভাগ হয়নি। কারণ দেশীয় রাজ্যগুলি কার দ্বারা পরিচালিত হতো? দেশীয় রাজ্যগুলি অর্থাৎ প্রিন্সলি স্টেটগুলি রাজার দ্বারা পরিচালিত হতো। তখন অনেক রাজা ছিল, রাজা শাসিত অনেক অঞ্চল ছিল, যেমন জম্মু কাশ্মীর ছিল, সেখানে রাজা ছিল রাজা হরি সিং। তারপরে মণিপুর এখানে আছে। তাহলে এই মণিপুর এখন কি? মণিপুর কিন্তু এখন ভারতের একটি রাজ্য, তাই না? তাহলে আগে তো একটা দেশীয় রাজ্য ছিল, তাহলে সেই দেশীয় রাজ্য থেকে কিভাবে ভারতের একটি রাজ্য হয়ে যায়, পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে, তার হিস্ট্রিটা, ব্যাকগ্রাউন্ডটা এখন দেখব। দেখো, এখন তোমাদের জানতে হবে যে এই যে দেশীয় রাজ্য মণিপুর, এই মণিপুরের রাজা তখন কে ছিল? তাহলে মনে রাখবে যে রাজার নাম ছিল হচ্ছে বোধচন্দ্র সিং। বোধচন্দ্র সিং, তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নামটা, পরীক্ষায় কিন্তু আসেই। যে মণিপুর যে দেশীয় রাজ্য ছিল তখন তার রাজার নাম কি ছিল? বোধচন্দ্র সিং। আর জম্মু কাশ্মীর যে দেশীয় রাজ্য ছিল তার রাজার নাম কি ছিল? হরি সিং, তাই না? আর হায়দ্রাবাদ সম্পর্কে একটু পরে আলোচনা করব, তারও রাজার নাম মনে রাখতে হবে। আচ্ছা, এবার এই যে মণিপুর দেশীয় রাজ্য ছিল, এই রাজ্যের মনে রাখবে যে একটা পৃথক সংবিধান ছিল। অন্য কোনো দেশীয় রাজ্যের কিন্তু কোনো পৃথক সংবিধান ছিল না। এখন বলবে সংবিধানটা কি? দাঁড়াও বলছি। তাহলে এক লাইনে তোমরা নোট করতে পারো যে মণিপুরের পৃথক সংবিধান ছিল। দেখো, এখন কিন্তু পৃথিবীর মধ্যে যে দেশগুলি আছে প্রায় প্রত্যেক দেশেরই, ঠিক আছে, প্রত্যেক দেশেরই কি থাকে? যে সংবিধান থাকে, তাই তো? কনস্টিটিউশন যেটাকে বলা হয় ইংরেজিতে, কনস্টিটিউশন, তাই না? তাহলে ভারতেরও সংবিধান আছে, আমেরিকারও সংবিধান আছে, ব্রিটেনেরও সংবিধান আছে, মোট কথা বিশ্বের প্রায় সমস্ত দেশেরই সংবিধান আছে। তাহলে এই সংবিধানটা কি? যে সংবিধান হচ্ছে একটা আইনের নথি, যার মধ্যে লেখা থাকে যে সেই দেশটা কিভাবে পরিচালিত হবে। অর্থাৎ একটা দেশ পরিচালনার জন্য যে আইনের নথি সেটাই হচ্ছে সংবিধান। অর্থাৎ সংবিধান অনুযায়ী কিন্তু একটা দেশ পরিচালিত হয়। অর্থাৎ যেমন ভারত পরিচালিত হচ্ছে কার দ্বারা? মোট কথা ভারতের যে শাসন ব্যবস্থা, এখানে প্রধানমন্ত্রী থাকে, রাজ্যের মধ্যে মুখ্যমন্ত্রী থাকে, তারপরে রাষ্ট্রপতি থাকে, রাজ্যপাল থাকে, অনেক পদ আছে, তাই না? তাহলে সেই পদগুলিতে কিভাবে নিয়োগ হবে, তারপরে আর কি কারা কারা সেই পদে দাঁড়াতে পারবেন, তাদের বয়স কত হওয়া উচিত, সমস্ত নিয়মাবলী অর্থাৎ আইনের যে নথি সেটাই হচ্ছে সংবিধান। অর্থাৎ সংবিধানে সব লেখা আছে যে আমাদের রাষ্ট্রটা কিভাবে পরিচালিত হবে। তারপরে সংবিধানের মধ্যে দেওয়া আছে যে সেই রাষ্ট্রের নাগরিকদের কি কি মৌলিক অধিকার থাকবে। আমাদের যেমন মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস আছে, মৌলিক কর্তব্য আছে, ডিপিএসপি, ডাইরেক্টেড প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, সব কিছু কিন্তু সংবিধানে লেখা থাকে, তাই তো? তাহলে তখন কিন্তু মণিপুর এমন একটা দেশীয় রাজ্য ছিল, তার কিন্তু কি ছিল? যে পৃথক একটা সংবিধান ছিল, এটা মনে রাখবে। অন্য দেশীয় রাজ্যের ছিল না, শুধুমাত্র এই মণিপুরেরই কিন্তু ছিল। হায়দ্রাবাদেরও ছিল না, আবার জম্মু কাশ্মীর সেই দেশীয় রাজ্যেরও কিন্তু ছিল না। এবার আরেকটা প্রশ্ন আসে এখান থেকে, যে এই মণিপুরে একটা আইন পাশ হয় তখন, মনে রাখবে আইনটার নাম হচ্ছে মণিপুর রাজ্য সংবিধান আইন।
আইন 1947, ঠিক আছে। এই মণিপুর রাজ্য সংবিধান আইন 1947 প্রণীত হয় মণিপুরে, আর তার দ্বারা মণিপুরে কি হয়, যে মণিপুরের যে শাসন ব্যবস্থা সেটা কেমন প্রকৃতির হয়ে যায়, সেটা হয়ে যায় গণতান্ত্রিক ও সাংবিধানিক শাসন ব্যবস্থা গঠিত হয় আর কি, গঠিত হয়। তাহলে এই আইনের দ্বারা মণিপুরে গণতান্ত্রিক ও সাংবিধানিক শাসন ব্যবস্থা গঠিত হয়। গণতান্ত্রিক আর সাংবিধানিক শাসন ব্যবস্থা মানে এই মণিপুরে একটা বিধানসভা গঠন করা হয়। বিধানসভা অর্থাৎ রাজ্যের আইনসভাকে কি বলা হয়, বর্তমানে বিধানসভা বলা হয়। কিছুদিন আগে পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন গেল, সেখানে মুখ্যমন্ত্রী হলো শুভেন্দু অধিকারী, তাই না? তাহলে তখন কিন্তু মণিপুর যে দেশীয় রাজ্য ছিল, তখন কিন্তু রাজা ছিল, রাজা কিন্তু বোধচন্দ্র সিং ছিল। রাজা থাকা সত্ত্বেও সেখানে মধ্যে আর কি একটা বিধানসভা গঠন করা হয়, অর্থাৎ বিধানসভার মধ্যে এখন সেই মণিপুর দেশীয় রাজ্যের মধ্যে অর্থাৎ ভোট হবে, সেখানে নির্বাচন হবে, আর সেই নির্বাচনে যারা জিতে আসবে তারা বিধানসভার সদস্য হবে। অর্থাৎ তখন কিন্তু এই আইনের দ্বারা গণতান্ত্রিক ও সাংবিধানিক শাসন ব্যবস্থা গঠন করা হয়। অর্থাৎ এখানে মণিপুরে সংবিধান অনুযায়ী কার্য পরিচালিত হবে এবং গণতান্ত্রিক অর্থাৎ মানুষের সেখানে ভোটাধিকার থাকবে, সেখানে মানুষেরা প্রতিনিধি হিসেবে দাঁড়াতে পারবে এবং বিধানসভার সদস্য হতে পারবে। বোঝা গেল? তাহলে এই আইন অনুসারে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় এই মণিপুরে 1948 সালে, মনে রাখবে 1948 সালে প্রথম মণিপুরে নির্বাচন অনুষ্ঠিত হয়। তাহলে পরীক্ষায় আসতে পারে যে মণিপুরে কত সালে প্রথম আর কি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল? 1948 সালে। 1947 সালে এই আইনটা প্রণয়নের মাধ্যমে সেই দেশীয় রাজ্যের মধ্যে গণতান্ত্রিক ও সাংবিধানিক শাসন ব্যবস্থা গঠন করা হয়, আর তার দ্বারা সেখানে একটা বিধানসভা গঠন করা হয়, আর সেই বিধানসভার মধ্যে আর কি এখন কি হবে, নির্বাচন হবে। নির্বাচনের পরেই তো বিধানসভার মধ্যে সদস্যরা নির্বাচিত হয়ে আসবে। তাহলে প্রথম নির্বাচন হয় এই 1948 সালে, এটা মনে রাখবে। এই রাজ্যটা হচ্ছে এমন একটা রাজ্য যেখানে কিন্তু ভারতের প্রথম সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে কিন্তু এখানে নির্বাচন অনুষ্ঠিত হয়। মনে রাখবে যে প্রথম আর কি সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে কোথায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ভারতে? মণিপুরে। এই প্রশ্নটাও কিন্তু আসতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার সব থেকে, যে ভারত সরকার যে তখন ছিল, ভারত সরকার আর কি মণিপুরের রাজার সঙ্গে কথাবার্তা চালাতে থাকে যে মণিপুর যাতে ভারতের সঙ্গে যুক্ত হয়ে যায়, কিন্তু কিছুতেই মণিপুরের রাজা বা মণিপুর যুক্ত হচ্ছিল না ভারতের সঙ্গে, তাই না? তাহলে তখন রাজা বোধচন্দ্র সিং 21শে সেপ্টেম্বর 1949 সালে ভারত ভক্তি দলিলে স্বাক্ষর করে। তাহলে এটা মনে রাখবে যে এখানে ভারত ভক্তির দলিলে স্বাক্ষর করে। রাজা বোধচন্দ্র সিং কত সালে এই ভারত ভক্তি দলিলে স্বাক্ষর করে বা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকশনে সাইন করে? 21শে সেপ্টেম্বর 1949 সাল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসার চান্স প্রবল। এই ডেটটা তো স্টার মার্ক, 21শে সেপ্টেম্বর 1949 সাল। এবার তাহলে এই ডেটে যখন রাজা বোধচন্দ্র সিং ভারত ভক্তি দলিলে স্বাক্ষর করে দিল, তার মানে কি এবার মণিপুর ভারতের একটা পার্ট হয়ে গেল। কিন্তু তখনও কিন্তু আর কি এমন শোনা যায় যে তখন নাকি ভারত সরকার রাজা বোধচন্দ্র সিংকে দিয়ে জোরদবস্তি আর কি সাইন করিয়ে নেয়। ভারত সরকার আর কি সেখানে যে বিধানসভা গঠিত হয়েছিল, যেখানে নির্বাচিত সদস্যরা ছিল, তাদের সঙ্গে আলাপ আলোচনা করেনি। ভারত সরকার বিধানসভার সদস্যের সঙ্গে কোনো আলাপ আলোচনা না করে শুধুমাত্র রাজাকে দিয়ে সাইন করিয়ে নেয়, আর মণিপুর ভারতের একটি পার্ট হয়ে যায়। তাহলে এটা সমালোচনা করা হয় অনেক সময়। আচ্ছা, এবার পরীক্ষায় 2026-এ, ঠিক আছে,
তোমাদের প্রশ্নপত্রের মধ্যে কিন্তু লেখা থাকবে 2027 শিক্ষাবর্ষ আর কি। তোমরা যে পরীক্ষা দেবে, তোমরা দিবে 2026-এর সেপ্টেম্বর মাসে থার্ড সেমিস্টারের পরীক্ষা, কিন্তু তোমাদের প্রশ্নপত্রের মধ্যে কিন্তু 2027 লেখা থাকবে। তাহলে তোমরা 27-এ পরীক্ষা দেবে। আর 2026-এ যারা পরীক্ষা দিয়েছিল তাদের পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল যে এই যে মণিপুর, এই মণিপুর পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে কবে, এটা পরীক্ষা এসেছিল। তাহলে আমি আবার লিখে দিচ্ছি যে পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে কবে, পূর্ণ রাজ্যের মর্যাদা কবে লাভ করে মণিপুর, মনে রাখবে 1972 সালে। এই ডেটটাও মনে রাখবে। এটা এবার এসেছে, নাও আসতে পারে, তা বলে দিলাম, ঠিক আছে। 1972 সালে আর কি মণিপুর এটা ভারতের পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে। আর এখন পর্যন্ত ভারতের একটি রাজ্য হয়েই আছে এই মণিপুর। আর কিন্তু জম্মু কাশ্মীর তো প্রথমে ছিল রাজ্য, তারপরে হয়ে গেল এখন বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল, তাই না। একটা হয়ে যায় জম্মু কাশ্মীর, একটা হয়ে যায় লাদাখ, আগে একবার আলোচনা করেছি। আচ্ছা, তাহলে এই সমস্ত আমি যা আলোচনা করলাম মণিপুর থেকে, এখান দিয়েই কোশ্চেন আসবে। এবার আমরা আলোচনা করব হায়দ্রাবাদ সম্পর্কে। হায়দ্রাবাদ দেশীয় রাজ্যটি কিভাবে ভারতভুক্তি হয়েছিল। এখন আলোচনা করব হায়দ্রাবাদ সম্পর্কে। হায়দ্রাবাদ একটা দেশীয় রাজ্য ছিল ভারত ভাগের সময়, আর সেই হায়দ্রাবাদ কিভাবে ভারতভুক্তি হয় এখন জানবো। দেখো, এই হায়দ্রাবাদ তাহলে একটা কি ছিল, দেশীয় রাজ্য। দেশীয় রাজ্য কাকে বলা হয়, বা প্রিন্সলি স্টেট কাকে বলা হয়, আবার বলছি যে যেখানে রাজা শাসন করত। তাহলে হায়দ্রাবাদেও রাজার শাসন ছিল, আর সেই রাজার শাসন থেকে বর্তমানে হায়দ্রাবাদ ভারতের একটি অংশ। হায়দ্রাবাদ কোথায় আছে, এখানে আছে, ঠিক আছে। তাহলে এই হায়দ্রাবাদ যে ছিল দেশীয় রাজ্য, এই হায়দ্রাবাদের রাজা কে ছিল, এটাই সব থেকে প্রথমে তোমাদের জানতে হবে। রাজার নাম ছিল হচ্ছে মীর ওসমান আলী খান। মনে রাখবে, মীর ওসমান আলী খান। তাহলে রাজা ছিল একজন মুসলিম, কিন্তু এই যে হায়দ্রাবাদের যে জনগণ ছিল, মানুষজনেরা ছিল, সেখানের কিন্তু 85% হিন্দু ছিল, ঠিক আছে, হিন্দু ছিল, আর 15% ছিল মুসলিম। তাহলে যেহেতু হায়দ্রাবাদের জনসংখ্যা হিন্দুরাই বেশি এখানে, কিন্তু রাজা ছিল মুসলিম, তাহলে রাজার কথাই তো শেষ কথা, তাই তো। এখানে রাজার শাসন চলছিল, সেখানের হিন্দুরা চাচ্ছিল যে তারা ভারতের সঙ্গে যুক্ত হবে, কিন্তু রাজা যে ছিল সেই রাজা যুক্ত হতে চাচ্ছিল না ভারতের সঙ্গে। রাজা কি করছিল, পরে পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে চাচ্ছিল। তাহলে দেখো, ভারতের মাঝখানে একটা দেশীয় রাজ্য, সেই দেশীয় রাজ্যের চারিদিকের স্থানটা ভারতের, কিন্তু এখন এই দেশীয় রাজ্যটা ছিল পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে। পাকিস্তানের সঙ্গে যদি যুক্ত হয়, সেটা আমাদের দেশের ন্যাশনাল সিকিউরিটির জন্য তো ভালো হবে না, জাতীয় নিরাপত্তার জন্য কি ভালো হবে যে আমাদের দেশের মাঝখানে কোনো একটা অন্য দেশের অংশ থাকুক, সেটা তো ভালো হবে না আমাদের জন্য। তাহলে সেই সময় ভারত সরকার ঠিক করে যে না, এই হায়দ্রাবাদকে ভারতের অংশ করা দরকার খুবই। তখন কার কাছে দায়িত্ব দেওয়া হয়েছিল, দেশীয় রাজ্যগুলিকে ভারত মুক্তি করার জন্য প্রধান দায়িত্বে কি ছিল, বলেছিলাম কিন্তু ক্লাসে, সর্দার বল্লভভাই পেটেল, তাই তো। প্রধান দায়িত্বে ছিল সর্দার বল্লভভাই পেটেল, তিনি কিন্তু প্রধান। তাহলে এই যে মীর ওসমান আলী খান ছিল, সেই মীর ওসমান আলী খান বাইরের দেশ থেকে, ইউরোপের দেশ থেকে সাহায্য চাচ্ছিল, ঠিক আছে, সেখান থেকে অস্ত্র শস্ত্র আনছিল, পাকিস্তানের থেকে সাহায্য নিচ্ছিল, যাতে কি করা যায়, যে ভারতের সঙ্গে যাতে না যুক্ত হতে পারে, ভারতের সঙ্গে আর কি যদি যুক্ত করতে চায় ভারত, তাহলে ভারতের বিরুদ্ধে যাতে লড়তে পারে, তার জন্য হায়দ্রাবাদ সেই ব্যবস্থা নিচ্ছিল আর কি। আরেকটা কথা মনে রাখবে যে এই যে হায়দ্রাবাদ দেশীয় রাজ্য ছিল, এই দেশীয় রাজ্যের রাজার একটা উপাধি আছে, বা সেই রাজা বা শাসককে বলা হয় হচ্ছে নিজাম। শাসককে বলা হয় নিজাম, এটা হচ্ছে একটা উপাধি। মনে রাখবে, হায়দ্রাবাদের শাসককে কি বলা হয়, হায়দ্রাবাদের শাসককে বলা হয় নিজাম। আর নিজাম কিন্তু কোনো ব্যক্তির নাম না, নিজাম হচ্ছে একটা উপাধি। যেমন ভারতের প্রধানমন্ত্রী হয়, তাহলে প্রধানমন্ত্রী কি কোনো ব্যক্তির নাম না, এটা একটা পদের নাম। আর সেখানে কোনো ব্যক্তি যিনি থাকেন, তিনি প্রধানমন্ত্রী হন।
বর্তমানে আছেন শ্রী নরেন্দ্র মোদী। তাহলে এখানে নিজাম হচ্ছে উপাধি, আর তখন হায়দ্রাবাদের নিজাম কে ছিল? মীর ওসমান আলী খান ছিল। বোঝা গেল? প্রশ্ন কিভাবে আসতে পারে? 1 নম্বর, হায়দ্রাবাদের শাসক কি বলা হতো? নিজাম বলা হতো। হায়দ্রাবাদের শাসক বা নিজাম কে ছিল তখন ভারতভাগের সময়? মীর ওসমান আলী খান ছিল। এবার এই যে হায়দ্রাবাদ, এটা কিন্তু দক্ষিণ ভারতের সব থেকে বড় দেশীয় রাজ্য ছিল। পরীক্ষা কিন্তু এটাও আসে যে দেশীয় রাজ্য কয়টা ছিল মোট ভারতভাগের সময়? বলেছিলাম 562, অনেক বইয়ে 565 লেখা থাকে। দুটার মধ্যে যে কোনো একটাই কিন্তু পরীক্ষায় অপশনে থাকবে, সেটাই উত্তর করবে। আচ্ছা, তাহলে এই দক্ষিণ ভারতের কিন্তু সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল এই হায়দ্রাবাদ। দেশীয় রাজ্য ছিল। বোঝা গেল? এবার এই যে দেশীয় রাজ্য ছিল হায়দ্রাবাদ, এই হায়দ্রাবাদ কিছুতেই ভারতের সঙ্গে যুক্ত হতে চাইছিল না। আর হায়দ্রাবাদের মধ্যে যে হিন্দুরা ছিল তারা যুক্ত হতে চাচ্ছিল ভারতের সঙ্গে। তাহলে যেই সব হিন্দুরা যারা ভারতের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছিল, অর্থাৎ যারা নিজামের বিরোধিতা করতো আর কি, যারা মীর ওসমান আলী খানের বিরোধিতা করত, তাদেরকে দমন করে দিত। সেই দমন করার জন্য একটা বাহিনী ছিল, সেটা হচ্ছে রাজাকার বাহিনী। ঠিক আছে, রাজাকার বাহিনী। মনে রাখবে, রাজাকার বাহিনী কোন দেশীয় রাজ্যের সঙ্গে সম্পর্কিত? হায়দ্রাবাদ দেশীয় রাজ্যের সঙ্গে কিন্তু সম্পর্কিত। হায়দ্রাবাদের মধ্যে নিজামের সমর্থিত, অর্থাৎ হায়দ্রাবাদের যে শাসক ছিল নিজাম যাকে বলা হয়, আর সেই নিজাম তখন ছিল মীর ওসমান আলী খান, তার সমর্থিত একটা বাহিনী ছিল, সেটা হচ্ছে রাজাকার বাহিনী, সেই বাহিনীটার নাম। আর এই বাহিনীর কাজ ছিল যে যারা এই নিজামের বিরোধিতা করবে, অর্থাৎ যারা ভারতের সঙ্গে যুক্ত হতে চাইবে, তাদেরকে দমন করা। যেই সব হিন্দুরা চাইছিল যে ভারতের সঙ্গে যুক্ত হবে, রাজার আর কি নিজামের বিরোধিতা করবে, তাদেরকে দমন করে দিত, তাদের উপর হিন্দুদের উপর অত্যাচার করত। এমন রাজাকার বাহিনী কিন্তু খুব অত্যাচার চালিয়েছে হিন্দুদের উপর এই হায়দ্রাবাদে। কিন্তু শেষমেশ কিন্তু হায়দ্রাবাদ ভারতভুক্তি হয়ে যায়। তাহলে কবে ভারতভুক্তি হয়? একটা অপারেশন চালানো হয়, সেটা হচ্ছে অপারেশন পোলো। অপারেশন পোলো বা এটাকে বলা হয় পুলিশ অ্যাকশন। ঠিক আছে, পুলিশ অ্যাকশন বা অপারেশন পোলো চালানো হয় এই হায়দ্রাবাদে। এটা ভারত কর্তৃক চালানো হয় হায়দ্রাবাদকে ভারতভুক্তি করার জন্য। এই অপারেশনের দ্বারা, অপারেশন পোলোর দ্বারা কিন্তু এই হায়দ্রাবাদকে ভারতভুক্তি করা হয়। তাহলে পরীক্ষায় যদি আসে যে কোন আর কি সামরিক অভিযানের দ্বারা আর কি, বা কোন অভিযানের দ্বারা হায়দ্রাবাদকে ভারতভুক্ত করা হয়? অপারেশন পোলোর দ্বারা, বা এটাও লেখা থাকতে পারে পুলিশ অ্যাকশন দ্বারা। তাহলে এই অপারেশন পোলো কতদিন চলে? কবে থেকে কবে পর্যন্ত চলে? 13 থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত চলে। টানা 5 দিন কিন্তু এই অপারেশন চলে। সেপ্টেম্বর 1948 সাল, ডেটাও কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এই অপারেশন পোলো বা পুলিশ অ্যাকশন 13 থেকে 17 সেপ্টেম্বর, অর্থাৎ টানা 5 দিন এই অপারেশন চলে। আর তার দ্বারা কিন্তু তারপরে হায়দ্রাবাদের যে সেনাবাহিনী ছিল তারা প্রত্যাহার করে নেয়। ঠিক আছে, তাদের সেনাবাহিনী তারা হার মেনে নেয়, তারপরে কিন্তু হায়দ্রাবাদ ভারতমুক্ত হয়ে যায়। তাহলে এই অপারেশনটা 13 থেকে 17 সেপ্টেম্বর 1948 সালে হয়েছিল। আর এই যে অপারেশন আর কি পোলো, এর যে পরিকল্পনা সেটা কে করেছিল? সর্দার বল্লভভাই প্যাটেল, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী, তাই তো? তিনি কিন্তু তার কাছেই দায়িত্ব ছিল যে দেশীয় রাজ্যগুলিকে ভারতভুক্তি করা। তাহলে কিন্তু স্বাধীনতার সময় কিন্তু বেশিরভাগ দেশীয় রাজ্যই ভারতের সঙ্গে যুক্ত হয়ে যায়, কিন্তু কিছু কিছু দেশীয় রাজ্য ছিল যারা চাইছিল না যে তারা যুক্ত হবে, তারা আলাদা থাকবে। যেহেতু বলাই হয়েছিল মাউন্ট ব্যাটেন প্ল্যানের মধ্যে যে দেশীয় রাজ্যগুলিকে 3টি শর্ত দেওয়া হয়, ভারতের সঙ্গে যুক্ত হও, বা পাকিস্তানের সঙ্গে যুক্ত হও, বা ইন্ডিপেন্ডেন্ট থাকো। তাহলে অনেক রাজা ছিল যারা নিজের ক্ষমতা হস্তান্তর করতে চাইছিল না। যদি একবার ভারতের সঙ্গে যুক্ত হয়ে যায় তার মানে কি রাজার কাছে আর ক্ষমতা রইল না, এর জন্য তারা যুক্ত হতে চাইছিল না। পরে লাস্টে আস্তে আস্তে কিন্তু সবাই যুক্ত হয়ে যায়। এখন বর্তমানে কোনো রাজা পরিচালিত কোনো এলাকাই নেই এখন বর্তমানে। আচ্ছা, তাহলে এই ছিল হায়দ্রাবাদ থেকে যা যা কোশ্চেন আসার আমি লিখিয়ে দিয়েছি, এখান থেকেই কোশ্চেন আসবে আসার।
হলে। তাহলে নেক্সট দিন আমরা আলোচনা করব হচ্ছে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন। অর্থাৎ দেখো আমাদের যে ভারত দেশটি আছে, এই দেশের মধ্যে যে রাজ্যগুলি আছে দেখবে প্রত্যেকটি রাজ্য ভাষার ভিত্তিতে গঠিত। অন্ধ্রপ্রদেশ তেলেগু ভাষা, তামিলনাড়ু তামিল ভাষা, পশ্চিমবঙ্গ বাংলা, পাঞ্জাব পাঞ্জাবি, এদিকে উড়িষ্যা উড়িয়া, মহারাষ্ট্র মারাঠি, তাই না, গুজরাট গুজরাটি। তাহলে এই যে ভাষার ভিত্তিতে কিভাবে রাজ্যগুলি গঠিত হয়েছিল তা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব, আর তার দ্বারাই তোমাদের চতুর্থ অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। আমি যা ক্লাসে করাচ্ছি সেগুলি পড়ো, পরীক্ষায় একদম তোমরা 40-তে 40 পাবে যদি মন দিয়ে পড়ো। ঠিক আছে, কোনো চিন্তার কারণ নেই, পরীক্ষার অনেকটা সময় আছে। তোমরা কিন্তু আর একটা বলবো কথা, যে তোমরা রিভিশন করতে থাকো, পুরোনো পড়াগুলো অবশ্যই রিভিশন করবে। যদি রিভিশন না করো তাহলে কিন্তু ভুলে যাবে। তার জন্য এই নতুন চ্যাপ্টারের সঙ্গে সঙ্গে পুরোনো ক্লাসগুলিও একটু রিভিশন করে রাখবে নোট থেকে। তাহলে আজকে ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলো না এই ভিডিওটি। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।